323 খ্রিস্টপূর্বাব্দ 10ই জুন ব্যাবিলনের রাজপ্রাসাদের সেই রুমে তখন নেমে এসেছে থমথমে এক নীরবতা। নিভু নিভু প্রদীপের আলোয় বাতাসে ভাসছে পোড়া মাংস আর কড়া মদের গন্ধ। বিছানায় শুয়ে আছেন এমন এক তরুণ যার পায়ের কাছে জমে আছে শত শত মৃত কাকের ঝাঁক। মাত্র 23 বছর বয়সে পৃথিবীর অর্ধেকটা যিনি নিজের মুঠোয় পুরে নিয়েছিলেন, সেই আলেকজান্ডার দ্য গ্রেটের বুক থেকে তখন ছিটকে আসছে জীবনের শেষ উষ্ণ নিঃশ্বাস। গ্রিস থেকে শুরু করে ভারতবর্ষের বুড়ো নদ সিন্ধু পর্যন্ত যার ঘোড়ার খুরের শব্দে কেঁপে উঠেছিল, আজ সেই অপরাজেয় বীর নিজের বিছানায় সম্পূর্ণ অসহায়হীন। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে ব্যাবিলনে প্রবেশের সময় আকাশ থেকে হঠাৎ কেন শত শত পাখি আছড়ে পড়েছিল তার পায়ের কাছে। এটি কি প্রকৃতির কোনো অভিশাপ ছিল, নাকি ক্ষমতার লোভে ঘেরা রাজপ্রাসাদের গভীরের বোনা কোনো নিখুঁত ষড়যন্ত্রের জাল? ইতিহাসবিদ প্লুটার্কের বর্ণনা অনুযায়ী মৃত্যুর ঠিক 13 দিন আগে এক রাজকীয় মদের আসরে আচমকাই বুক চিরে বেরিয়ে এসেছিল তীব্র যন্ত্রণা। প্রশ্ন হলো, মাত্র 13 দিনের এই রহস্যময় জ্বর কি আসলে কোনো সাধারণ ম্যালেরিয়া ছিল, নাকি ড্রিঙ্কের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল এমন এক মারণ বিষ যা তিলে তিলে পঙ্গু করে দিয়েছিল ইতিহাসের সবচেয়ে নির্ভীক সেনানায়ককে? চলুন ইতিহাসের পাতা উল্টে আজ দেখা যাক সেই রক্তক্ষয়ী এবং রোমাঞ্চকর অধ্যায়। তরবারির ঝনঝনানি আর ক্ষমতার খেলায় লেখা হয়েছিল এক সাম্রাজ্যের ধ্বংসের ইতিহাস। গল্পটা শুরু হয় আজ থেকে 2500 বছর আগে, ম্যাসিডোনিয়ার রুক্ষ এবং পাথুরে ভূমি পেলা শহরে। রাজা দ্বিতীয় ফিলিপের ঘরে জন্ম নেওয়া এই বালকের চোখে ছোটবেলায় থেকেই ছিল এক অদ্ভুত পাগলামি, কিন্তু তার এই উগ্র মানসিকতাকে একটি সুনির্দিষ্ট রূপ দিয়েছিলেন এমন একজন মানুষ যার নাম শুনলে আজও জ্ঞানীর দল মাথা নত করে, দার্শনিক অ্যারিস্টটল। রাজা ফিলিপ তার ছেলেকে গ্রিক সাহিত্য, রাজনীতি এবং চিকিৎসার পাঠ দেওয়ার জন্য সরাসরি সঁপে দিয়েছিলেন অ্যারিস্টটলের হাতে। ইতিহাসবিদ প্লুটার্ক তার লাইফ অফ আলেকজান্ডার গ্রন্থে লিখেছেন, অ্যারিস্টটল আলেকজান্ডারের বালিশের নিচে সবসময় রাখতেন হোমারের বিখ্যাত মহাকাব্য ইলিয়াড এবং একটি ধারালো খঞ্জর। তিনি তাকে শিখিয়েছিলেন কিভাবে মানুষের মনস্তত্ত্ব জয় করতে হয়, কিভাবে একটা সাম্রাজ্যের মূল শিকড় আলগা করতে হয়। কিন্তু মুদ্রার উল্টোপিঠও ছিল ভয়ঙ্কর। মাত্র 20 বছর বয়সে এক ঠান্ডা মাথায় সাজানো রাজকীয় ষড়যন্ত্রে হন তার বাবা রাজা ফিলিপ। চারপাশের শত্রু রাজ্যগুলো উল্লাসে ফেটে পড়েছিল, এই ভেবে যে এই কিশোর হয়তো ম্যাসিডোনিয়াকে এক সুতোয় ধরে রাখতে পারবেন না। কিন্তু সিংহাসনে বসার প্রথম দিনেই আলেকজান্ডার বুঝিয়ে দিয়েছিলেন তিনি কোনো সাধারণ উত্তরাধিকারী নন। রাজ পরিবারের ভেতরের সমস্ত বিরোধিতাকে নিমেষে রক্ত দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়ে প্রমাণ করেছিলেন ক্ষমতার লড়াইয়ে দয়া মায়া বলে কিছু থাকে না। থিবস নগরী বিদ্রোহ করলে তিনি পুরো শহরকে ধুলোয় মিশিয়ে দেন এবং সেখানকার হাজার হাজার মানুষকে দাসে পরিণত করেন। চারপাশের সমস্ত গ্রিক শহর রাষ্ট্র আলেকজান্ডারের এই নৃশংস এবং ক্ষমতার মহড়া দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল। আর এখানেই বোনা হয়েছিল তার বিশ্বজয়ের প্রথম বিপজ্জনক বীজ। প্রাচীন গ্রিক ইতিহাসবিদ আরিয়ানের অ্যানাবাসিক অফ আলেকজান্ডার এবং আধুনিক সামরিক গবেষণা অনুযায়ী এরপর শুরু হয় মানব ইতিহাসের অন্যতম নৃশংস এবং রক্তক্ষয়ী সামরিক অভিযান। আলেকজান্ডারের একটাই জেদ, যারা নিজেদের বিশ্বের শেষ সীমানা ভাবত সেই পারস্য সাম্রাজ্যকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। একের পর এক মিশর, টায়ার এবং লেভাট অঞ্চলকে নিজের বুটের নিচে পিষে ফেলে তিনি এগোতে থাকেন। সামনে এসে দাঁড়ালো গাগামেলার যুদ্ধ 331 খ্রিস্টপূর্বাব্দ। একদিকে পারস্য সম্রাট তৃতীয় দরিউসের বিশাল ও প্রকাণ্ড বাহিনী, যাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় লক্ষাধিক। ঘোড়ার খুর আর হাতির হুঙ্কারে কেঁপে উঠেছিল প্রান্তর। অন্যদিকে আলেকজান্ডারের মাত্র 40 থেকে 47 হাজার প্রশিক্ষিত সেনার একটি ছোট্ট দল। যে কোনো সাধারণ সেনাপতি এই বিশাল ফারাক দেখে পিছিয়ে আসতেন, কিন্তু আলেকজান্ডার ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি সোজা পথে আক্রমণ করার ভুল করেননি। তিনি ব্যবহার করলেন এমন এক অভিনব এবং ঝুঁকিপূর্ণ সামরিক কৌশল, অ্যাবলিক অর্ডার। পারস্যের সেনাপতি যখন নিশ্চিত ছিলেন যে আলেকজান্ডার তার ডান দিক থেকে আক্রমণ করবে, ঠিক সেই মুহূর্তে আলেকজান্ডার তার কুচকাওয়াজ এবং অশ্বারোহী বাহিনীকে এমন এক নিখুঁত কোণে ঘুরিয়ে দিলেন যা পারস্যের পুরো ডিফেন্স লাইনকে নিমেষেই মাঝখান থেকে চিরে দুভাগ করে দিল।
ঠিক সেই ফাঁক দিয়ে বাজ পাখির মতো ঢুকে পড়লেন স্বয়ং আলেকজান্ডার। তার চোখের দৃষ্টি সোজা গিয়ে পড়ল সম্রাট দরিউসের রথের ওপর। চোখের পলকে পারস্য বাহিনী বুঝতে পারল তাদের নিখুঁত ব্লুপ্রিন্ট ধূলিসাৎ হয়ে গেছে। প্রাণ ভয়ে রথ ছেড়ে পালিয়েছিলেন সম্রাট দরিউস। পারস্যের রাজধানী পার্শ্বে পুলিশ দখল করে তিনি পুড়িয়ে ছাই করে দেন, বিশ্বকে নিজের অদম্য শক্তির বার্তা দেওয়ার জন্য। গাগামেলার ধুলোয় সেদিন চিরতরে লেখা হয়ে গিয়েছিল পারস্য সাম্রাজ্যের পতনের চূড়ান্ত পরিণতি। কিন্তু পারস্য জয়ের পরও তার অদম্য ক্ষুধা মেটেনি। আলেকজান্ডারের চোখ এবার পড়েছিল রহস্যে ঘেরা প্রাচ্যের রত্ন ভারতের দিকে। 326 খ্রিস্টপূর্বাব্দে হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে তিনি প্রবেশ করেন ভারতীয় উপমহাদেশে। ভারতে পা রাখতেই তিনি মুখোমুখি হন বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির। তক্ষশিলার রাজা অম্বি আলেকজান্ডারের বিশাল বাহিনীর সামনে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেন এবং তাকে প্রচুর উপহার এবং সৈন্য দিয়ে সাহায্য করতে সম্মত হন। কিন্তু ঝিলম নদীর উপরে অপেক্ষা করছিলেন পোর রাজবংশের সাহসী শাসক রাজা পোররাস। ঝিলম নদীর তীরে শুরু হলো ইতিহাসের অন্যতম ঐতিহাসিক সংঘর্ষ, হিদাসপিসের যুদ্ধ, মানে ব্যাটেল অব দ্য হিদাসপিস। আলেকজান্ডারের ম্যাসেডনীয় সেনারা এর আগে কখনো ভারতীয় যুদ্ধহস্তির মুখোমুখি হয়নি। প্রকাণ্ড হাতির গর্জন, বৃষ্টিতে পিছিল কাদামাটি এবং পোররাসের পদাতিক বাহিনীর বিশাল ধনুক গ্রিক বাহিনীকে মানসিকভাবে কাঁপিয়ে দিয়েছিল। ঝিলম নদী পার হওয়ার জন্য আলেকজান্ডার মাঝরাতে এক প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে নিজের বাহিনীকে নিয়ে গোপন রুট ব্যবহার করেন, যা ছিল তার সামরিক বুদ্ধিমত্তার অন্য এক প্রমাণ। যুদ্ধের ময়দানে পোররাসের বীরত্ব দেখে মুগ্ধ হয়েছিলেন আলেকজান্ডার। পোররাস যখন পরাজিত ও বন্দী হয়ে আলেকজান্ডারের সামনে উপস্থিত হন, তখন আলেকজান্ডার তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনার সাথে কেমন আচরণ করা উচিত? পোররাস সগর্বে উত্তর দিয়েছিলেন, একজন রাজা যেভাবে অন্য রাজার সঙ্গে আচরণ করে। এই জবাবে আত্মমর্যাদা ও বীরত্ব দেখে আলেকজান্ডার পোররাসকে তার রাজ্য ফিরিয়ে দেন এবং তাকে নিজের মিত্র হিসেবে গ্রহণ করেন। তবে এই জয়ের মূল্য ছিল অত্যন্ত ভারী। এই যুদ্ধেই মারা যায় আলেকজান্ডারের সবচেয়ে বিশ্বস্ত প্রিয় ঘোড়া বুসেফালাস। প্রিয় সঙ্গীর স্মৃতিতে তিনি ঝিলম নদীর তীরে বুসেফালা নামে একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন। কিন্তু ভারতের ভূখণ্ডেই বিজয়ের সেই অপ্রতিরোধ্য রথ থমকে দাঁড়ায়। ঝিলমের পর যখন আলেকজান্ডার আরও পূর্বে মগধের নন্দ সাম্রাজ্যের দিকে অগ্রসর হতে চাইলেন, তখন বিপাশা নদীর তীরে এসে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে তার ক্লান্ত সেনাদল। একটানা 12 বছর ধরে হাজার হাজার মাইল পথ যুদ্ধ করতে করতে তারা শারীরিকভাবে পঙ্গু ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। এর উপর মগধের বিশাল হাতি ও পদাতিক বাহিনীর ভয় এবং ভারতের তীব্র আর্দ্র আবহাওয়া গ্রিক সেনাদের মনোবল ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। বাধ্য হয়ে বিশ্বজয়ী আলেকজান্ডারকে ভারতের মাটি থেকেই অশ্রু সজল চোখে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়। রাজকীয় দিনলিপি বা এপিমেরিডিস এবং প্লুটার্কের ডায়েরির বিবরণ অনুযায়ী ভারত অভিযান অসমাপ্ত রেখেই যখন তিনি ব্যাবিলনে ফিরে এলেন, তখন তার শরীর আর মনের ভেতর শুরু হয়ে গেছে এক অদৃশ্য ভাঙন। একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধ, অতিরিক্ত মদ্যপান, ঘনিষ্ঠ বন্ধুদের হারিয়ে ফেলার মানসিক যন্ত্রণা এবং শরীরের কোষগুলোকে অবশ করে দেওয়ার ক্লান্তি তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। 323 খ্রিস্টপূর্বাব্দে মে মাসের শেষের দিকে এক মদের আসরে হঠাৎ করেই তীব্র পেটে ব্যথা অনুভব করেন তিনি। মনে হচ্ছিল কেউ যেন তার বুকের ভেতর জ্বলন্ত কয়লা ঢেলে দিয়েছে। শুরু হলো টানা 14 দিনের এক তীব্র রহস্যময় জ্বর। শরীরের তাপমাত্রা এমন এক পর্যায়ে পৌঁছলো যে তার গলা থেকে একটি শব্দও বেরোচ্ছিল না। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং প্রাচীন ঐতিহাসিকদের বিবরণ মিলিয়ে গবেষকরা দুটি সম্ভাব্য কারণ সামনে এনেছেন। একদল গবেষকের মতে এটি ছিল টাইফয়েড বা তীব্র ম্যালেরিয়া, কিন্তু তৎকালীন রাজদরবারের গোপন দলিলপত্র এবং ইতিহাসবিদদের লেখা নথি বলছে অন্য কথা। ম্যাসেডোনিয়ার সেনাপতি অ্যান্টিপটার এবং তার পুত্র ক্যাসান্ডারের সাথে আলেকজান্ডারের রাজনৈতিক বিরোধ তখন চরমে। সন্দেহের তীর বলে গ্রিকের ঠান্ডা জল থেকে সংগৃহীত হোয়াইট হলিবোর নামক এক অত্যন্ত শক্তিশালী এবং ধীর গতির বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল তার মদের পেয়ালায়, যে বিষ স্নায়ুতন্ত্রকে অবশ করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সবচেয়ে মর্মান্তিক এবং নাটকীয় মুহূর্তটি এলো মৃত্যুর ঠিক আগের মুহূর্তে, যখন তার বিশ্বস্ত সেনাপতিরা চারদিক থেকে ঘিরে ধরে রুদ্রশ্বাসে জিজ্ঞেস করলেন, সম্রাট, আপনার এই বিশাল সাম্রাজ্যের আসল উত্তরাধিকারী কে?
নিভে আসার ঠিক আগের মুহূর্তে আলেকজান্ডারের ঠোঁট নড়ে উঠেছিল। তার শেষ উচ্চারণ ছিল টই ক্যারাটোই, যার অর্থ দাঁড়ায় সবচেয়ে শক্তিশালী জনের জন্য রইল এটি। এই একটিমাত্র বাক্য গ্রিক সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছিল। তার মৃতদেহ মাটিতে পড়ার আগেই শুরু হয়ে যায় রক্তের হোলি খেলা। যে সাম্রাজ্য গড়ার জন্য তিনি জীবনের প্রতিটি রক্তবিন্দু ঢেলে দিয়েছিলেন, সেটা তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায় কয়েক বছরের মধ্যে। মাত্র 32 বছর বয়সে যিনি গ্রিক থেকে মিশর, পারস্য থেকে ভারত পর্যন্ত বিস্তৃত অঞ্চল জয় করে অর্ধেক পৃথিবীর মানচিত্র নিজের ইচ্ছা মতো বদলে দিয়েছিলেন, মৃত্যুর পর সেই মহাবীরের পরিণতি হয়েছিল নির্মম করুণ। ব্যাবিলনের প্রসাদ কক্ষে যখন তার প্রাণহীন দেহটি পড়ে রইল, তখন রাজপ্রাসাদের প্রতিটি কোণা জুড়ে রাজপুত্র এবং সেনাপতিরা মেতে উঠেছিল ক্ষমতার কামড়াকামড়িতে। যে মানুষটির একটি মাত্র ইশারায় কোটি কোটি মানুষ কেঁপে উঠত, মৃত্যুর পর টানা 6 দিন তার মৃতদেহ একা নিথর অবস্থায় পড়ে রইল রাজপ্রাসাদের এক কোণে। পচে যাওয়ার উপক্রম হলেও কেউ এগিয়ে আসেনি তার শেষকৃত্য সম্পন্ন করতে। যে আলেকজান্ডার জীবদ্দশায় নিজেকে ঈশ্বরের সন্তান বলে দাবি করতেন, মৃত্যুর পর সেই দেহটি সৎকারের উপযুক্ত কোনো মানুষও যেন খুঁজে পাচ্ছিল না রাজপ্রাসাদ। ইতিহাস আমাদের বারবার এই একটাই শিক্ষা দেয়, ক্ষমতার পাহাড় যত উচ্চতায় ওঠে, তার পতনের শব্দ ততটাই ভয়ঙ্কর হয়। আলেকজান্ডার আস্ত পৃথিবীকে জয় করেছিলেন ঠিকই, কিন্তু তিনি জয় করতে পারেননি সময়ের নির্মম নিয়মকে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আলেকজান্ডারের এই আকস্মিক পতন কি কেবলই কোনো রোগের শিকার, নাকি এটি ছিল কোনো নিখুঁত রাজনৈতিক হত্যাকাণ্ড? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। বন্ধুরা, ইতিহাসের এমন অজানা অধ্যায় জানতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।